বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি সাদিকা তাসনিন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা ক্রমেই শক্তি বাড়িয়ে ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে। দেশটির আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী ঘন্টায় 17 কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড়। সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কানিক নড়া ও কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়বে এটি। এ সময় বাতাসের গতি ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার পর্যন্ত হতে পারে। অন্ধ্র, তামিলনাড়ু ও উড়িষ্যায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। উপকূলীয় এলাকা থেকে সরানো হয়েছে বাসিন্দাদেরও। বন্ধ রাখা হয়েছে স্কুল, বাতিল হয়েছে ট্রেন চলাচল। ইতিমধ্যে তামিলনাড়ু উপকূলে বৃষ্টি শুরু হয়েছে। সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ জ্যামাইকায় ধেয়ে আসছে হারিকেন মেলিসা। দেশের ইতিহাসে এটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ভয়াবহ হারিকেন। মেলিসা সর্বোচ্চ শক্তির ক্যাটাগরি 5 ঝড়ে রূপ নিয়েছে। এর প্রভাবে ঘন্টায় 165 মাইল বেগে বইছে বাতাস। জামাইকার রাজধানী কিংস্টনের দক্ষিণ পশ্চিমে প্রায় 145 মাইল দূরে অবস্থান করছে ঝড়টি। এগোচ্ছে ঘন্টায় 3 মাইল বেগে। মেলিসার ধীর গতির কারণে উপদ্রুত এলাকাগুলোতে দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এতে ওইসব এলাকায় প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে। মঙ্গলবারের মধ্যে এটি দক্ষিণ পূর্ব কিউবা এবং পরদিন বাহামা অতিক্রম করতে পারে। জাপানে গিয়ে সবার আগে দুর্লভ খনিজ নিয়ে একটি চুক্তি করেছেন ট্রাম্প। বিশ্ববাজারে এসব খনিজের নিয়ন্ত্রণ এখন প্রায় পুরোপুরি চীনের হাতে। যুদ্ধবিমান থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি, সব ক্ষেত্রে অপরিহার্য এসব উপাদান রপ্তানিতে কড়াকড়ি নজর আরোপ করে বিশ্ব সরবরাহ ব্যবস্থায় প্রভাব বিস্তার করছে বেইজিং। কিভাবে ধাপে ধাপে খনিজ যুদ্ধের নিয়ন্ত্রণ নিল চীন, জানবো প্রতিবেদন থেকে। বিরল খনিজ চুম্বক ব্যবহার হয় ইলেকট্রনিক যন্ত্র, গাড়ি আর সামরিক প্রযুক্তিতে। বিশ্বে এর চাহিদা 90% উৎপাদন করে চীন। গত 1 বছরে দেশটি ধাপে ধাপে এমন নিয়ম তৈরি করেছে যাতে এই খনিজের রপ্তানি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। চীনের হাতে এখন সামারিয়ান, ডিসপ্রোসিয়াম সহ গুরুত্বপূর্ণ খনিজের একচেটিয়া বাজার। এগুলোর নিয়ন্ত্রণ মানে বিশ্বের সেমিকন্ডাক্টর, গাড়ি, এমনকি যুদ্ধবিমান উৎপাদনের গতিপথও চীনের মুঠোয়। 2024 সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের উচ্চ ক্ষমতা সম্পন্ন চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞার জবাবে চীনও পাল্টা ব্যবস্থা নেয়। গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনি ও টাংস্টেন, এই 4টি ধাতুর রপ্তানি বন্ধ করে দেয় বেইজিং। এগুলো সেমিকন্ডাক্টর, অস্ত্র এবং গোলাবারুদ তৈরিতে ব্যবহৃত হয়। এরপর আসে বড় ধাক্কা। 2025 সালের এপ্রিলে 7টি বিরল খনিজ ও চুম্বকের রপ্তানিতেও নিয়ন্ত্রণ আরোপ করে চীন। ফলে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের অনেক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। অটোমোবাইল, বিমান ও ইলেকট্রনিক্স খাতে দেখা দেয় সরবরাহ সংকট। অক্টোবরেই চীন আরেক ধাপ এগিয়ে জানায়, বিরল খনিজ প্রক্রিয়াজাত প্রযুক্তি, যন্ত্রপাতি বা তথ্য কোনোভাবেই দেশ থেকে বাইরে নেওয়া যাবে না। অন্য দেশ যেন নিজেদের খনিজ শিল্প গড়ে তুলতে না পারে, সে লক্ষ্যেই এই কঠোরতা আরোপ করে দেশটি। নভেম্বরে চীন নিষিদ্ধ করে ব্যাটারি তৈরির যন্ত্রপাতি ও হীরার করাত, ডায়মন্ডস রপ্তানি। আর ডিসেম্বর থেকে ঘোষণা দেয়, চীনের খনিজ ব্যবহার করা যে কোনো চুম্বক বিদেশে পাঠাতে হলে সরকারি অনুমতি লাগবে। বিশ্লেষকদের মতে চীন এখন শুধু খনিজের বাজার নয়, বরং প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতের গোপন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে এই রপ্তানি কৌশলের মাধ্যমে। হোয়াইট হাউস বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প ও শি জিনপিং এর আসন্ন বৈঠকে এই খনিজ ইস্যুই হবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। শাশ্বতী সরকার, নাগরিক। চীনের সামরিক প্রযুক্তিতে এক নতুন অধ্যায় এআই চালিত যান ও অস্ত্র ব্যবস্থায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলতে এগোচ্ছে বেইজিং। রাষ্ট্রীয় প্রতিরক্ষা কোম্পানি নরিনকোর তৈরি P-60 যুদ্ধযান পরিচালিত হচ্ছে চীনের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ডিপসিকের মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতায় বৈশ্বিক সামরিক ভারসাম্যে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে। চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা কোম্পানি নরিনকো সম্প্রতি উন্মোচন করেছে এক নতুন সামরিক যান
P-60। ঘণ্টায় 50 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই যান যুদ্ধক্ষেত্রে নিয়মিত বাহিনীকে সহায়তা করতে পারে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে। আর এই প্রযুক্তির মূলে রয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ডিপসিক। চীনা কর্মকর্তাদের দাবি P-60 প্রমাণ করছে চীন কিভাবে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে এআই প্রযুক্তিকে সামরিক খাতে ব্যবহার করছে। রয়টার্সের এক অনুসন্ধানে জানা গেছে শতাধিক পেটেন্ট ও সরকারি নথিতে চীনের সেনাবাহিনী নিয়মিত এআই ব্যবহার করে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, বিশেষ করে লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। তবে এসব অস্ত্র আসলেই তৈরি হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, কারণ পেটেন্ট মানেই বাস্তব উৎপাদন নয়। নথি অনুযায়ী পিপলস লিবারেশন আর্মি এখনও এনভিডিয়ার কিছু চিপ খুঁজছে, যেগুলোর রপ্তানি যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করেছে। যদিও এনভিডিয়ার দাবি পুরনো বা পুনর্ব্যবহৃত চিপ দিয়ে আধুনিক সামরিক প্রকল্প চালানো সম্ভব নয়। ফলে চীনের সেনাবাহিনী এখন দেশীয় বিকল্পের দিকে ঝুঁকছে, বিশেষত হুয়াইয়ের তৈরি চিপের দিকে। বিভিন্ন দরপত্রে দেখা গেছে PLA এর ইউনিটগুলো হুয়াইয়ে চিপ ব্যবহার করছে এবং ডিপসিক মডেলকে 1 ডজনেরও বেশি সামরিক প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই প্রবণতা চীনের ঘোষিত অ্যালগোরিদম সার্বভৌমত্ব নীতিরই অংশ, যেখানে পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়া হচ্ছে। এভাবে ডিপসিক এখন শুধু এক এআই মডেল নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তিগত প্রাধান্যকে চ্যালেঞ্জ জানানোর প্রতীক হিসেবে উঠে আসছে। সিরাজুম মনির শুভ, নাগরিক। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা দিয়েছেন তার অবর্তমানে হুসেন আল শেখ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এই ঘোষণা ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিরোধীরা বলছেন এটি সংবিধান বিরোধী ও আব্বাসপন্থীদের ক্ষমতা পাকাপোক্ত করার পদক্ষেপ। ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসের আরাফাত মারা যাওয়ার পর 2 দশক ধরে ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এবার ঘোষণা দিয়েছেন নিজের উত্তরসূরির নাম। এক ডিক্রিতে আব্বাস জানিয়েছেন দায়িত্ব পালনে অক্ষম হলে বা মৃত্যুবরণ করলে তার ডেপুটি হুসেন আল শেখ হবেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। রোববার প্রকাশিত এই ডিক্রিতে বলা হয়েছে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত সর্বোচ্চ 90 দিন দায়িত্বে থাকবেন আল শেখ। তবে বিশেষ পরিস্থিতিতে এই মেয়াদ একবার বাড়ানো যাবে ফিলিস্তিনি সেন্ট্রাল কাউন্সিলের অনুমোদনে। কিন্তু এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। হামাস সহ বিরোধীরা একে সংবিধান বিরোধী বলে নিন্দা জানিয়েছে। কারণ ফিলিস্তিনি মৌলিক আইনে স্পষ্ট বলা আছে প্রেসিডেন্টের পদ শূন্য হলে পার্লামেন্টের স্পিকাররাই দায়িত্ব নেবেন, আর সেই পদে রয়েছেন হামাস নির্বাচিত নেতা। হামাস মুখপাত্র হাজেম কাশেম বলেছেন এটি আইনের লঙ্ঘন এবং কিছু গোষ্ঠীর স্বার্থ রক্ষার রাজনৈতিক চাল। 2006 সালের পর থেকে ফিলিস্তিনে কোনো পার্লামেন্ট নির্বাচন হয়নি, ফলে সংসদ কার্যত অচল। এই শূন্যতার সুযোগেই আব্বাস সম্প্রতি ভাইস প্রেসিডেন্টের পদ সৃষ্টি করেছেন। 63 বছর বয়সী হুসেন আল শেখ দীর্ঘদিন ধরে আব্বাসের ঘনিষ্ঠ সহযোগী। তিনি আগে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সমন্বয় বিষয়ক মন্ত্রী ছিলেন। পশ্চিমা কূটনীতিকদের সঙ্গেও তার সম্পর্ক বেশ গভীর। ফিলিস্তিনি জনগণের মধ্যে তার জনপ্রিয়তা অত্যন্ত কম। তাকে ফিলিস্তিনিরা ইসরায়েলপন্থী হিসেবে চেনে। 2022 সালের এক জরিপে দেখা যায় প্রেসিডেন্ট নির্বাচন হলে মাত্র 3% ভোট পেতেন আল শেখ। এছাড়াও নানা অভিযোগও আছে হুসেন আল শেখের বিরুদ্ধে। 2012 সালে এক নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হলেও তা রহস্যজনকভাবে প্রত্যাহার করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আব্বাসের এই সিদ্ধান্ত ফিলিস্তিনে নতুন করে ক্ষমতার দ্বন্দ্ব ও রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে দিতে পারে। নাবিলা মারজুক, নাগরিক।
ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত মাখোর লিঙ্গ পরিচয় নিয়ে অনলাইনে অপপ্রচার ও মানহানির অভিযোগে 10 জনের বিচার শুরু হয়েছে প্যারিসে। অভিযোগ, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিজিতের জন্মসূত্রে পুরুষ হওয়ার ভিত্তিহীন গুজব ছড়িয়েছিল। গত জুলাইয়ের এই অপপ্রচারের বিরুদ্ধে ব্রিজিত ও প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো যুক্তরাষ্ট্রে একটি মানহানির মামলা করেন। সোমবার আদালতে হাজির হওয়া 10 আসামির মধ্যে 8 জন পুরুষ ও 2 জন নারী। তাদের বয়স 41 থেকে 60 বছরের মধ্যে। দোষী প্রমাণিত হলে তাদের 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।